সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। গাজায় একদিনেই প্রাণ হারালো আরও ৩৪ ফিলিস্তিনি। এরপর জানাবো সিকিমে ভূমিধসে গুড়িয়ে গেল তিস্তার বাঁধ জলবিদ্যুৎ কেন্দ্র। এরপরেই জানাবো ব্রিক্সের সদস্য হতে ভারতের সহায়তা চায় মালয়েশিয়া। আরও জানিয়ে দিব টাকা থেকে বঙ্গবন্ধুর ছবি বাদ প্রসঙ্গে যা জানালেন গভর্নর। এরপরেই জানাবো শেখ হাসিনা, শেখ রেহানা, জয় ও পুতুলের বিরুদ্ধে হত্যা মামলা। সর্বশেষ জানিয়ে দিব অন্তর্বর্তী সরকার কোনো মিডিয়া বন্ধ করেনি, বললেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। এতক্ষণ জানাচ্ছিলাম সংবাদ শিরোনাম, এবার থাকবে বিস্তারিত। তবে বিস্তারিত খবরে যাওয়ার আগে আপনাদের কাছে আমাদের অনুরোধ, যারা এখনো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুতই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। গাজায় একদিনে প্রাণ হারালো ৩৪ ফিলিস্তিনি। ইসরায়েলি আগ্রাসনে আরও একটি ভয়ঙ্কর দিন দেখল গাজাবাসী। ২৪ ঘন্টায় প্রাণ হারিয়েছে ৩৪ ফিলিস্তিনি, গুরুতর আহত হয়েছেন শতাধিক লোক, জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। সোমবার ১৯ আগস্ট গাজা সিটির আরও একটি স্কুলে হামলা চালায় ইসরায়েলি বিমান বাহিনী। মুস্তফা হাফেজ নামের স্কুলটি ব্যবহৃত হয়ে আসছিল শরণার্থী শিবির হিসেবে। সবশেষ পাওয়া খবর পর্যন্ত প্রাণ গেছে ১০ জনের। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করছে কর্তৃপক্ষ। হামলা হয়েছে দের আল বালা, রাফা সহ অন্যান্য অঞ্চলেও। বেসামরিকদের লক্ষ্য করেই এখন চালানো হচ্ছে এসব হামলা। প্রসঙ্গত, গত বছরের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় প্রাণহানি ছাড়িয়েছে ৪০,০০০-এর বেশি। ১০ মাসের এই বেশি সময় ধরে চলা এই আগ্রাসনে আহত হয়েছেন প্রায় লক্ষাধিক লোক। এদিকে সিকিমে ভূমিধসে গুড়িয়ে গেল তিস্তা বাঁধ জলবিদ্যুৎ কেন্দ্র। ভয়াবহ ভূমিধসে ভারতের সিকিমে অবস্থিত তিস্তা বাঁধ জলবিদ্যুৎ কেন্দ্র ধসে পড়েছে। মঙ্গলবার ২০ আগস্ট স্থানীয় সময় সকালে এনএইচপির তিস্তা স্টেজ ৫ পাওয়ার হাউস এলাকায় এই ভূমিধসের ঘটনা ঘটে। ৫১০ মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্রটি একটি পাহাড়ের পাশে অবস্থিত ছিল। গত কয়েকদিন ধরেই পাহাড়টি ভূমিধসের ঝুঁকিতে ছিল, আর তাই তো আগেই সরিয়ে নেওয়া হয়েছিল কর্মীদের। পাহাড় থেকে ধসে নামার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। জানা গেছে মঙ্গলবার সকালে তিস্তা নদীর বালুদারে অবস্থিত জলবিদ্যুৎ কেন্দ্রের ওই পাওয়ার স্টেশনের উপর পাহাড় ধসে পড়ে। এর ফলে পাহাড় সংলগ্ন এনএইচপির তিস্তা স্টেজের ৫ বাঁধের পাওয়ার স্টেশন ভেঙে যায়। কর্তৃপক্ষ বলছে ভারী বৃষ্টির কারণে ঘটেছে এমন ভয়াবহ ভূমিধসের ঘটনা। এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে বেশ কয়েকটি ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। এরই মধ্যে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু করেছে স্থানীয় প্রশাসন। এদিকে ব্রিক্সের সদস্য হতে ভারতের সহায়তা চায় মালয়েশিয়া। প্রথমবারের মতো ভারত সফর করছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক জোট ব্রিক্সের সদস্য হওয়ার জন্য ভারতের সহায়তা চাওয়ার পাশাপাশি দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়া এই সফরের অন্যতম লক্ষ্য। মঙ্গলবার ২০ আগস্ট এক প্রতিবেদনে সাউথ চায়না মর্নিং পোস্ট এই তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের কথা আছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর। ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীনের যৌথ উদ্যোগে গঠিত অর্থনৈতিক জোট ব্রিক্সের সদস্য হতে ভারতের সহায়তা চাওয়ার বিষয়টি এই বৈঠকে আলোচনা হতে পারে। উল্লেখ্য যে আগামী অক্টোবরে রাশিয়ার কাজানে অনুষ্ঠিত হবে ব্রিক্সের পরবর্তী সম্মেলন। সেই সম্মেলনের আগেই জোটের সদস্য হতে চায় মালয়েশিয়া। এদিকে টাকা থেকে বঙ্গবন্ধু ছবি বাদ প্রসঙ্গে যা জানালেন গভর্নর। ১০০০ টাকার নোট বাতিলের কোনো সিদ্ধান্ত নেই বলেও জানিয়েছেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। একই সঙ্গে বঙ্গবন্ধুর ছবি বাদ দেওয়া ও নতুন গভর্নরের সই করা নোট বাজারে আসার ব্যাপারেও কথা বলেন তিনি। এর আগে ১০০০ টাকার বাতিলের যে খবর ছড়িয়ে পড়ে তা গুজব বলেও জানায় বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়, ১০০০ টাকা মূল্যমানের নোট বাতিলের যে তথ্য ছড়িয়েছে তা গুজব। মঙ্গলবার ২০ আগস্ট বাংলাদেশ ব্যাংকের বোর্ড মিটিং হয়। পরে সংবাদ সম্মেলনে বলেন, ১০০০ টাকার নোট বাতিলের গুজব শোনা যাচ্ছে, কিন্তু নোট বাতিলের এমন কোনো সিদ্ধান্ত আপাতত নেই। বঙ্গবন্ধুর ছবি বাদ দেওয়া ও নতুন গভর্নরের সই করা নোট শিগগিরই আসবে কিনা এই বিষয়ে গভর্নর বলেন, যখন টাকশালে নোট বানানোর প্রয়োজন হবে তখন নোট ছাপা হবে, তখনই সব বলা যাবে। এদিকে আজ দুপুরে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, ১০০০ টাকার নোট বাতিল নিয়ে কিছু বলা উচিত নয়। এটি বাতিলের সিদ্ধান্ত সহজে নেওয়া যাবে না। তিনি আরো বলেন, ১০০০ টাকার নোট যেভাবে চলছে তাতে তো কোনো সমস্যা নেই। এদিকে শেখ হাসিনা, রেহানা, জয় ও পুতুলের বিরুদ্ধে হত্যা মামলা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর যাত্রাবাড়িতে হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় ফলের দোকানি ফরিদ শেখকে গুলি করে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ ২১ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলায় ২৫০ জনকে অজ্ঞাতনামা আসামিও করা হয়েছে। পরে আদালত বাদীর জবানবন্দি নেন। মঙ্গলবার ২০ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদের আদালতে মামলাটি করা হয়। নিহত যুবক ফরিদ শেখের বাবা সুলতান মিয়ার জবানবন্দি গ্রহণ করে আদালত পুলিশ ব্যুরো অব
ইনভেস্টিগেশন পিআইবি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। অন্য আসামিরা হলেন সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, সাবেক পুলিশ মহাপরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, সাবেক ডিবি প্রধান হারুনা রশিদ, অতিরিক্ত যুগ্ম কমিশনার বিপ্লব কুমার, সাবেক কমিশনার ডিএমপি হাবিবুর রহমান, জাসদের হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, 14 দলের সমন্বয়ক আমির হোসেন আমু, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, যাত্রাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান সহ অজ্ঞাতনামা 250 জন। আর মামলার অভিযোগে বলা হয় গত 4 আগস্ট বিকেল 3:30টার দিকে আন্দোলন চলাকালে ফরিদ শেখ যাত্রাবাড়ির ফ্লাইওভারের টোল প্লাজার দক্ষিণ পাশে রাস্তা দিয়ে তার ফলের দোকানে যাচ্ছিলেন। এ সময় শেখ হাসিনার নির্দেশে গণহত্যা চালানোর সময় পুলিশের গুলির আঘাতে মারাত্মক জখম হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন। আশপাশের লোকজন জীবনের ঝুঁকি নিয়ে তাকে মুগদা মেডিকেল কলেজের হাসপাতালে নিয়ে যান। ফরিদ শেখের পাকস্থলীর ডান পাশে লেগে বাম পাশ দিয়ে বেরিয়ে যায় গুলি। মুগদা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 6 আগস্ট বেলা 11:45 মারা যান ফরিদ শেখ। অভিযোগে আরো বলা হয় শেখ হাসিনা তার স্বৈরাচারী শাসন কায়েম রাখার জন্য 2009 সাল থেকে বাংলাদেশের নিরীহ জনগণের উপর অন্য আসামিদের সহায়তায় হত্যা, গুম, অপহরণ, বিকলঙ্গ সহ নানা ধরনের অমানবিক অপরাধ সংগঠিত করে আসছিলেন। সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল, শেখ রেহানা শেখ হাসিনার যথাক্রমে পুত্র, কন্যা ও সহোদর বোন। আসামিদের নিজস্ব কোনো পেশা নেই বা কোনো ব্যবসায় জড়িত নন। তাদের একমাত্র কাজ হচ্ছে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর পদে বহাল রেখে তার মাধ্যমে বাংলাদেশের টাকা লুট করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে পাচার করা এবং লুটের টাকা দিয়ে উন্নত জীবনযাপন করা। আসামিদের কুপ্রচারণায় ও পরামর্শে 1 নম্বর আসামি শেখ হাসিনা তার পোষ্য বাহিনী দিয়ে নির্বিচারে মানুষ হত্যা করে আসছিলেন। আসামিরা অসৎভাবে অর্থ লুট করার জন্য এবং রাষ্ট্রীয় ক্ষমতা ভোগ করার জন্য 2009 সাল থেকেই শেখ হাসিনাকে যে কোনো উপায়ে ক্ষমতায় টিকিয়ে থাকার জন্য উৎসাহ দিয়ে আসছেন। আর প্রয়োজনে গণহত্যার জন্য শেখ হাসিনাকে তার পুত্র সজীব ওয়াজেদ জয়, কন্যা সাইমা ওয়াজেদ পুতুল ও বোন শেখ রেহানা টেলিফোন, মোবাইল ফোন ব্যবহার করে পরামর্শ দিয়েছিলেন। এদিকে অন্তর্বর্তীন সরকার কোনো মিডিয়া বন্ধ করেনি বললেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। বাংলাদেশের অন্তর্বর্তীন সরকার দৃঢ়ভাবে গণমাধ্যম ও বাক স্বাধীনতায় বিশ্বাস করে। এই সরকার দেশের কোনো গণমাধ্যম বন্ধ করেনি। মঙ্গলবার অন্তর্বর্তীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানায়। মালিকানা ও ব্যবস্থাপনা পরিচালক পদ নিয়ে অভ্যন্তরীণ জটিলতায় এক রিটের পরিপ্রেক্ষিতে সোমবার সময় টেলিভিশনের সম্প্রচার 7 দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সময় মিডিয়া লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে শম্পা রহমান রিটটি করেন। গত 10 আগস্ট সময় মিডিয়া লিমিটেড পরিচালনা পরিষদের সভায় ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী পদ থেকে আহমেদ জোবায়েরকে অব্যাহতি দেওয়া হয় এবং একই সভায় পরিচালক শম্পা রহমানকে ব্যবস্থাপনা পরিচালক করা হয়। আহমেদ জোবায়ের পরিচালনা পর্ষদের সভার সিদ্ধান্ত অনুযায়ী সময় মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শম্পা রহমানকে দায়িত্ব বুঝিয়ে না দেওয়াকে কেন্দ্র করে জটিলতা সৃষ্টি হয়।